আমি স্ক্রিনটা শো করে নিই। আরেক জায়গা থেকে জয়েন করতে হবে। সকালে উঠি আর আমি মনে মনে বলি একটা মিনিট একটু জয়েন হয়। Microphone of sound. Next. স্ক্রিন শো হচ্ছে না? জি হয়েছে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব দশ নম্বর অবজারভেশন। আজকেকার ক্লাস এই কারণে গুরুত্বপূর্ণ। আজকে আমরা যারা নতুন আছে তাদের জন্য একটু বলে নিই। আমরা ডক্টর ভিট লুকাসের 22 অবজারভেশন স্টাডি করছিলাম। আজকে তার 10ম ক্লাস এবং আজকের ক্লাস গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, যখন একটা রিয়েল রিল্যাপস অর্থাৎ কেস যখন রিল্যাপস করে বা অ্যান্টিডোট হয়ে যায়, তখন আমাদের করণীয় কি? রিল্যাপস, সত্যিকারের অর্থে রিল্যাপস। পার্শিয়াল রিল্যাপস, এর পূর্বের ক্লাসটা ছিল পার্শিয়াল রিল্যাপস। আপনারা দেখেন এটা ছিল পার্শিয়াল রিল্যাপস, তাই না? আর আজকের ক্লাস হচ্ছে রিয়েল রিল্যাপস, অর্থাৎ আগের অবস্থায় ফিরে গেছে সম্পূর্ণরূপে। তাহলে রিয়েল রিল্যাপস কাকে বলে? দ্বিতীয় নম্বর, অ্যান্টিডোট। কোন কেস যদি অ্যান্টিডোটের প্রভাবে নষ্ট হয়ে যায়, তখন সেই কেসকে কেমনে আমরা ফের উদ্ধার করতে পারবো, কি করণীয়? তখন কেসের মধ্যে ধরেন রসুন পেঁয়াজ হেন তেন অনেক কিছু খায়া ফেললো রোগী, বা কোনো কারণবশত অ্যান্টিডোট হলো, ট্রিটমেন্টের মধ্যে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হলো এবং কেস রিল্যাপস হলো। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি অ্যান্টিডোট হয়ে যায় তখন কি করতে হবে? রাইট, দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে রিল্যাপস হয়ে যায়, অ্যান্টিডোট হয়ে যায়, তারপরেও কিছু কিছু কেস খুবই ভালোভাবে ফের পরবর্তীকালে রান হয়, আর কিছু কিছু কেস রান হয় না, ফের পুনরায় মেডিসিন দিতে হয়। এমনটা কেন হয়? অর্থাৎ রিল্যাপস কেন হয়, অ্যান্টিডোট হয়ে যায় কেন, রিল্যাপস কেন হয়, এর ব্যাপারে আপনাকে জানতে হবে। সর্বক্ষেত্রে কি মেডিসিন দেওয়া উচিত? রিল্যাপসের প্রতিটা ক্ষেত্রে, যখন সত্যিকারের অর্থে রিয়েল রিল্যাপস হয়। 4র্থ নম্বর হচ্ছে, সঠিকভাবে পোটেন্টাইজ মেডিসিন বা ওষুধের কোম্পানি, এখানে কোম্পানির দোষ। পোটেন্টাইজ মেডিসিন, সঠিকভাবে পোটেন্টাইজ মেডিসিন যদি না হয়, অর্থাৎ ওষুধ কোম্পানির প্রবলেমের জন্য মাঝে মাঝে রিল্যাপস হতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো এখানে ওষুধের দোষ কিনা? তাহলে
ওষুধের প্রবলেম কি না এটা কিভাবে বোঝা যাবে? আর কি কারণে একটা কেসের মধ্যে সম্পূর্ণ রিল্যাপস হতে পারে? রিল্যাপসের জন্য কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী? রিল্যাপসের জন্য কি কি ফ্যাক্টর কাজ করে ব্যাকগ্রাউন্ডে? 5টা প্রশ্নের উত্তর আজকে পাবে। টপিক ইম্পর্টেন্ট কিনা বল? স্যার অবশ্যই ইম্পর্টেন্ট। আর কোনোটাকে তো বাদ দেওয়া যাবে না, যে কোনোটা ফেস করতে হতে পারে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় বর্ণনা কি আছে? বর্ণনা আছে রিয়েল রিল্যাপস। আমরা প্রথম গ্রাফটা বুঝে নেব। রিয়েল রিল্যাপস 1 month আফটার এ গুড রিঅ্যাকশন। আফটার এ গুড রিঅ্যাকশন মেডিসিন আপনি সঠিক দিয়েছেন, সঠিক সিমিলিমা প্রেসক্রিপশন করেছেন, সঠিক রিপিটেশন দিয়েছেন, সঠিক মাত্রা দিয়েছেন। পেশেন্টের কি হলো? পেশেন্টের প্রথম অ্যাগ্রাভেশন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটুকু পোর্শন অ্যাগ্রাভেশন। হ্যাঁ, এই যে উঠতেছে গ্রাফ, এই লাইন ইন্টেন্সিটি, এই অ্যাগ্রাভেশন হইলো। তাহলে ফার্স্টে অ্যাগ্রাভেশন হইলো 3টে ক্ষেত্রে, মেন্টাল, ইমোশনাল, এনার্জি এন্ড চিপ কমপ্লেক্স। 3টের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হইলো। দেন তারপরে অ্যামলারেশন শুরু হলো। এখান থেকে ডাউনফল আপনারা দেখছেন, অ্যামলারেশন শুরু হলো। কিন্তু মাঝামাঝি সময়ের পর থেকে আবার সিম্পটোলজি ফের বাড়তে লাগলো, গ্রাফস উপরের দিকে যাইতেছে, রাইট? মানে অ্যাগ্রাভেশন হইতেছে, অর্থাৎ ফের পূর্বের সমস্যাগুলো ফিরে আসা শুরু হলো বা নতুন ধরনের ঝামেলা বেড়ে গেল। তাহলে এখানটায় জাজমেন্ট আমরা কেমন ভাবে স্থাপন করব? প্রথম নাম্বার হচ্ছে, যেহেতু এখানটায় 3টে ক্ষেত্রে বা ভালো মতো একটা অ্যাগ্রাভেশন দিয়ে কেস স্টার্ট হয়েছে। আমি এর আগেও বলেছি, যখন অ্যাগ্রাভেশন হবে দেন আমাদের বুঝতে হবে স্বাস্থ্যের স্তর বা লেভেল অফ হেলথ পেশেন্টের খুবই ভালো কোয়ালিটির পেশেন্ট, সম্ভবত 2 থেকে 5 এই স্বাস্থ্যের স্তরের মধ্যে সে আছে। সেই কারণের জন্য অ্যাগ্রাভেশন হয়েছে। দেখেন, ভাইটাল ফোর্স যদি খুবই দুর্বল কন্ডিশন থাকে, ডিফেন্স মেকানিজম যদি দুর্বল থাকে, দেন কোনো পেশেন্টের মধ্যে অ্যাগ্রাভেশন হওয়ার চান্স নাই। অ্যাগ্রাভেশন কেবলমাত্র সেখানটায় সম্ভব যেটা খুবই হৃষ্টপুষ্ট, খুবই সুন্দর বা ডিফেন্স মেকানিজম, ইমিউন সিস্টেম স্ট্রং, এরকম পেশেন্টের ক্ষেত্রেই আমরা অ্যাগ্রাভেশন দেখতে পাবো। তাহলে নিঃসন্দেহে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পেশেন্টের ডিফেন্স মেকানিজম বা শরীরের প্রতিরক্ষা সিস্টেম খুবই মজবুত, স্ট্রং, খুব দুর্বল স্বাস্থ্যের অধিকারী নয়। ক্লিয়ার? অ্যাগ্রাভেশনের পরে অ্যামলারেশন ইজ এ গুড সাইন, তার মানে মেডিসিন পারফেক্ট আছে। তাহলে মেডিসিন সিমিলিমাম মেডিসিন প্রেসক্রাইব হয়েছে, তাই না? বিকজ অ্যাগ্রাভেশনের পরে অ্যামলারেশন হচ্ছে, পেশেন্ট খুবই ভালো কন্ডিশনে, পেশেন্ট বলতেছে ডাক্তার ওষুধ খেয়ে সেই অবস্থায়, এই অবস্থায়, এই ভালো সেই ভালো, এনার্জি লেভেল ভালো, কাজ করার একটা অন্যরকম জোশ পাচ্ছিলাম, শরীরে যেন কোনো রোগ ছিল না এরকম মনে হইতেছিল। কিন্তু তাহলে সিমিলিমা মেডিসিন প্রেসক্রিপশন হয়েছে, ভাইটাল ফোর্সের লেভেল বা ডিফেন্স মেকানিজমের অবস্থা বা অর্গানিজমের যে এনার্জি পরিমাণ সেটাও বেশ খুবই ভালো। কিন্তু ঝামেলা হইতেছে যে 1 মাস পরে যখন পেশেন্ট আসতেছে আগের অবস্থা, মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আইছে। তাহলে সিমিলিমা মেডিসিন প্রেসক্রিপশন হবে, ভাইটাল ফোর্সের অবস্থাও ভালো, শারীরিক দৈহিক ব্যবস্থাও ভালো, পেশেন্টের ডিফেন্স মেকানিজম স্ট্রং, সব জায়গায় ওকে। তাহলে সিমটমস ফিরলো কেন? এই পেশেন্ট তো আরো 6 মাস ভালো থাকার কথা, তারপরে হয়তো সিমটোলজির একটু চেঞ্জ হবো, বা 1 বছর বা অত্যন্ত 2টা মাস তো ভালো থাকবে, কিন্তু 1 মাসের মধ্যে সিমটোলজি রিটার্ন হইতেছে।
what happened? নিশ্চয়ই এখানটায় কোনো একটা ঝামেলা, আপনি তখনই বুঝবেন যে এখানে কোনো একটা সমস্যা আছে। কি সমস্যা হতে পারে বলেন তো? তিনটে সম্ভাব্য কারণ আছে। নাম্বার কোনো এক্সাইটিং কজ আসতে পারে বা ম্যাটেরিয়াল কজ থাকতে পারে। ইয়েস, মেটেরিয়াল কজ, অর্থাৎ এখানটায় নাম্বার 1 কোনো মেটেরিয়াল অ্যান্টিডোট হতে পারে। অর্থাৎ আমরা যে সমস্ত আমরা তো শুধুমাত্র আমরা যারা হোমিওপ্যাথি আছি তারা শুধুমাত্র পেঁয়াজ আর কি তেঁতুলের টক এই দুটারে ভিলেন বানাইছি, কিন্তু প্রত্যেকের ভিলেন তো এই দুটা না। তো অ্যান্টিডোট হয়েছে, প্রথম কজ হচ্ছে অ্যান্টিডোট হয়েছে, অর্থাৎ ওষুধের অ্যাকশন, যে ওষুধ আপনি প্রয়োগ করেছিলেন সেটা সাফিসিয়েন্ট ছিল, যথেষ্ট ছিল, পেশেন্টও ভালো ছিল, তাহলে এখানটায় কোনো একটা অ্যান্টিডোট ফ্যাক্টর কাজ করছে। কি কি অ্যান্টিডোট হইতে পারে? এখন অ্যান্টিডোট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। শুধু কি কাঁচা পেঁয়াজ আর তেঁতুলের টক আর আদা রসুন এরাই দায়ী? নো ডিয়ার ফ্রেন্ডস। নাম্বার 1 হচ্ছে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন, অ্যান্টিবায়োটিক টাইপের খুবই প্রভাবশালী মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন। নাম্বার 2 হচ্ছে কোনো ড্রাগস, যেমন গাঞ্জা, হিরোইন, ড্রাগস, সিগারেটও হতে পারে। নাম্বার 3 হচ্ছে কোনো উত্তেজক বস্তু, যেমন হচ্ছে কফি, টি, এই সমস্ত। ড্রাগসের মধ্যে অ্যালকোহলও চলে আসবে। নাম্বার 4 হচ্ছে ভ্যাকসিনেশন। এগুলা হয়তো পেশেন্ট ইউজ করে ফেলছে কোনো কারণবশত, এবং যেগুলো আমাদের সেই বডিকে ডিস্টার্ব করার মতো ক্ষমতা আছে। প্রত্যেকটা জিনিস যে প্রত্যেকের ডিস্টার্ব করার ক্ষমতা থাকে অ্যাকচুয়ালি তা নয়। আমার অনেক পেশেন্ট আছে যারা অ্যালকোহলিক, কিন্তু তাদের মধ্যে অ্যালকোহল তো খায় কিন্তু মেডিসিনের প্রভাব পড়ে না। আবার কোনো কোনো রোগী সিগারেটের ধোঁয়ায় তার মেডিসিন নষ্ট হয়ে যায়। যেমন অ্যালার্জির ব্যাপারটা, কার কিসে অ্যালার্জি আছে আমরা কেউ জানি না, ঠিক সেরকম কে কোন বস্তুতে বেশি সেনসিটিভ এটা আমাদের জানা নাই। ওকে, তবে ইউনিভার্সাল ভাবে কফি প্রত্যেকেই মোটামুটি ভাবে প্রভাবিত করতে পারে। এর মধ্যেও গল্প আছে, যেমন নেটামিওরের রোগীতে পুদিনা পাতা, পুদিনা হচ্ছে নেটামিওরের অ্যান্টিডোট। কিন্তু এর মাঝখানেও গল্প আছে, হচ্ছে গল্পটা আরেক রকম। সেটা হচ্ছে স্ট্রং ভাইটালিটি এবং উইক ভাইটালিটি। যে সমস্ত ব্যক্তির ডিফেন্স মেকানিজম স্ট্রং, যাদের হেলথ লেভেল 1 থেকে 5 পর্যন্ত থাকে, তাদের স্ট্রং ভাইটালিটি অর্থাৎ ডিফেন্স মেকানিজম খুবই শক্তিশালী। আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের কাজটা কি অ্যাকচুয়ালি জানেন কি? অ্যাকচুয়ালি আমরা কি করি? হোমিওপ্যাথিক ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করি। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ডাক্তারের কাজ হচ্ছে ডিফেন্স মেকানিজম যে ব্যালেন্সটা করতে চাইছে বডিতে, সেখানে হেল্প করা। আমাদের ওষুধ গিয়ে ডিফেন্স মেকানিজমকে স্টিমুলেট করে, এনার্জি প্রোভাইড করে, বাকি কাজ ডিফেন্স মেকানিজম করে। অর্থাৎ ডিফেন্স মেকানিজম বডির যে হোমিওস্ট্যাসিস আছে না, হোমিওস্ট্যাসিস, সেটাকে মেনটেন্স রাখার আপ্রাণ চেষ্টা করে, ঠিক আছে, যাতে করে ব্যালেন্স, বডির ব্যালেন্স যেন না বিগড়োয়। এটাই হচ্ছে ডিফেন্স মেকানিজমের কাজ, যে হোমিওস্ট্যাসিসকে ধরে রাখতে হবে তাকে। এটাই কুদরত তাকে অর্পণ করেছে। তো ডিফেন্স মেকানিজম কাজ করে এই জায়গায়। তাহলে হোমিওস্ট্যাসিসকে মেনটেন্স করতে গেলে কিছু ব্যাপার আছে পজিটিভ ব্যাপার যেগুলো হেল্প করে, আর কিছু ব্যাপার আছে নেগেটিভ ব্যাপার যেগুলো ডিফেন্স মেকানিজমের কাজের মধ্যে আরো বেশি পরিমাণে ডিস্টার্ব করে। হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিও ডাক্তার এই হোমিওস্ট্যাসিসের কাজের মধ্যে হেল্প করে, তাকে কিউরেটিভ প্রসেসের মধ্যে ট্রান্সফার করার চেষ্টা করে, যে তুই কিউরেটিভ, অর্থাৎ তুই যে কাজটা করছিস সেখানে হেল্প করা, অর্থাৎ কিউরেটিভ প্রসেস নিয়ে আসার চেষ্টা করে একজন হোমিও ডাক্তারের কাজ। যে হোমিও ডিফেন্স মেকানিজমকে এমন ভাবে স্টিমুলেট করো যেন সে হোমিওস্ট্যাসিসকে বজায় রাখতে পারে বডি। কিন্তু এই সমস্ত অ্যান্টিডোট ফ্যাক্টর, যেমন কফি,
ভ্যাকসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল ওভার এক্সজর্শন, এই সমস্ত কিছু হোমিওস্ট্যাসিসের ব্যালেন্সকে আরো বিগড়ে দেয়, ডিফেন্স মেকানিজমের কাজের মধ্যে আরো ব্যাঘাত সৃষ্টি করে। আপনার কাজ শুধু হোমিওস্ট্যাসিস যাতে মেনটেন থাকে, ডিফেন্স মেকানিজমকে এতটা স্টিমুলেট করা, এনার্জি প্রোভাইড করা। এই পর্যন্ত প্রত্যেকে পরিষ্কার? তাহলে অ্যান্টিডোট যে সমস্ত ফ্যাক্টর গুলো ডিফেন্স মেকানিজমকে ডিস্টার্ব করে হোমিওস্ট্যাসিসকে বিগড়ে দেয়, সেগুলোকেই অ্যান্টিডোট বলা হয়। ক্লিয়ার? তাহলে তাহলে শুধুমাত্র খাদ্য খাবার নয়, মেন্টাল এক্সজর্শন বা মেন্টাল ফ্যাটিক, মেন্টাল এক্সজর্শন, ফিজিক্যাল ওভার এক্সজর্শন, এগুলাও কিন্তু দায়ী। কফি, রাইট, উল্টোপাল্টা হোমিওপ্যাথিক মেডিসিন, এগুলা সবই অ্যান্টিডোট ফ্যাক্টর, ডিফেন্স মেকানিজমের কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি, রাইট? তাহলে আমরা বুঝলাম অ্যান্টিডোট কি। রোগীকে শুধুমাত্র পেঁয়াজের উপদেশ দিলে হবে না, প্রত্যেকেই পেঁয়াজে অ্যান্টিডোট হয় না। এবারে দ্বিতীয় গল্প হচ্ছে স্ট্রং। যদি ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম খুবই স্ট্রং হয়, তখন কিন্তু এই সমস্ত কফি টফি গুলো তার উপরে অতটা আঁচড় সৃষ্টি করতে পারে না। খুব শক্তিশালী একটা লোককে আপনি যদি একটা যদি জোরে ঘুষি মারেন, তার কি হবে? জিম করা বডি, একদম হেভি স্ট্রং, একটা ঘুষি মারলেন তার কিছুই হবে না। সে হয়তো আপনাকে ধরে আমাকে ধরে হয়তো একটা জোরে পাটখানি দিতে পারে, আচ্ছা আমার হাড্ডি গুড্ডি ভাঙা দিতে পারে, কিন্তু আমি যে তাকে একটা ঘুষি মেরেছিলাম এতে তার কিছুই হয় না। কিন্তু সেটা যদি দুর্বল হয় আর আমি যদি তাকে একটা ঘুষি মারি, সে একটাতেই শুয়ে পড়তে পারে। ব্যাপারটা ঠিক ওই রকম টাইপের। ডিফেন্স মেকানিজম আপার হেলথের লেভেলের যে সমস্ত ব্যক্তি, তাদের হচ্ছে কফি টফি এতটাও অ্যান্টিডোট করতে পারে, এটা বুঝছেন? কিন্তু যদি দুর্বল পেশেন্ট হয়, ক্রনিক পেশেন্ট হয়, ডিফেন্স মেকানিজম দুর্বল থাকে, ইমিউন সিস্টেম হেলে থাকে, তাহলে এই ব্যক্তিদের সামান্য একটা আঁচড়ও অনেক বেশি প্রবলেম করতে পারে। এক কাপ কফি হয়তো তার ওষুধকে নষ্ট করে দিতে পারে, তার বডির সুন্দর রিয়াকশনকে নষ্ট করতে পারে। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এবারে আসি আমরা। তাহলে মেডিসিন ছিল সিমিলিমাম, ভাইটাল ফোর্স ছিল শক্তিশালী, তাহলে এখানটায় অ্যান্টিডোট, এখানটায় আপনারা অবশ্যই নিজেকে দোষারোপ করবেন না, নিজেকে গিল্টি ফেস করবেন না যে আমি হয়তো ওষুধটা সঠিক সিলেকশন করতে পারিনি। এখানটায় আপনি পেশেন্টের লাইফে একটু ঝাঁকাঝাঁকি তাকাতাকি করে দেখেন যে কিছু একটা ঘটনা এর মাঝখানে ঘটেছে, অথবা কোনো কিছু এমন কিছু খেয়েছে যে কারণের জন্য তার অ্যান্টিডোট হয়ে গেছে মেডিসিনের যে গুড রিয়াকশন, সেই রিয়াকশনটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখানটায় আমরা এত ভালো একটা, এবার প্রমাণ কি যে খুব ভালো রিয়াকশন ছিল, বিকজ অ্যাগ্রাভেশনের পরে অ্যাবলারেশন হয়েছে সর্বস্তরে। তাহলে অবশ্যই এই যে আমি এতগুলো টিক চিহ্ন দিলাম যে ভাইটাল ফোর্স ওকে, সিমিলিমাম ওকে, অ্যাগ্রাভেশনের পরে অ্যাবলারেশন, দেন ভাইটাল ফোর্স ওকে, ডিফেন্স মেকানিজম ওকে, সবকিছু যদি রাইট চিহ্ন যাইতেছে, তাহলে অবশ্যই পেশেন্টের কিছু একটা দোষ বা কিছু একটা ঘটনা ঘটছে, সেটা আপনি তদন্ত করেন। তদন্ত করলে অবশ্যই আপনি বের করতে পারবেন যে বলেন 15 দিন বা 20 দিনের মধ্যে কি এমন ঘটনা ঘটছে। আপনি এমন কিছু ব্যবহার করেন, এমন কিছু খান, বা এমন কিছু ঘটনা বা এমন কিছু পরিশ্রমের ঘটনা কিছু একটা তো হয়েছে, আপনি বলেন, তো পেশেন্ট অবশ্যই বলবে, আপনাকে কোঅপারেট করবে। এখন আপনি বুঝলেন যে অ্যান্টিডোট হয়েছে, এবার আপনার করণীয় কি? অ্যান্টিডোট হওয়ার পরে যদি আপনি দেখেন যে সিমটমস এর রিল্যাপস, কিছুদিন ওয়েট করেন, অপেক্ষা করেন। যদি আগেও বলেছি, ভাইটাল ফোর্স যদি বা ডিফেন্স মেকানিজম যদি শক্তিশালী হয়, তাহলে এই রিল্যাপস থেকে বেরোবার মতো শক্তি বা এনার্জি যদি থাকে,
তাহলে বিনা ওষুধে পেশেন্ট আবার ভালো কন্ডিশনে চলে যাবে, অর্থাৎ গ্রাফটা তখন এই যে বেড়েছিল এই যে কমে গিয়ে আবার বাড়ছিল, যদি প্রত্যেক আবার দেখা যাবে ডাউনে চলে আসতেছে। ঠিক আছে, গ্রাফটা এরকম ভাবে তৈরি হবে যদি ডিফেন্স মেকানিজম খুবই শক্তিশালী হয়, পেশেন্ট যদি 1 থেকে 5 মধ্যে থাকে, রাইট? তাহলে অটোমেটিক সে রিল্যাপস কন্ডিশন থেকে তার ভাইটাল ফোর্স বেরোতে পারবে। বলবে ডাক্তার বিনা ওষুধে কেমনে ভাইটাল ফোর্স এখান থেকে বেরোতে পারবে? অ্যাজ এক্সাম্পল, এবারে এক্সাম্পল ক্রিয়েট করার সময় হয়েছে। ধরেন একটা পেশেন্ট আছে আপনার কাছে, একটা হচ্ছে স্ট্রং ভাইটাল ফোর্স আর একটা হচ্ছে উইক ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম। ডিএম মানে ডিফেন্স মেকানিজম। উইক যাদের, খুবই দুর্বল কন্ডিশনের পেশেন্ট, তাদের কি হয়? ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আছে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, বা অন্য কোন একটা পেশেন্ট আছে, বাবা মারা গেল বা মা মারা গেল, দেন তিনি খুবই একটা হতাশার মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হলো, অত্যন্ত শোক কষ্ট তার মনকে গ্রাস করে ফেললো। দেন ইট ইজ এ অ্যান্টিডোট ফ্যাক্টর, কি আসছে? গ্রিফ আসতেছে। গ্রিফ আসার পরে ক্যালকেরিয়া কার্ভের যে সমস্ত সিমটোলজি ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেল, সিমটমস এর প্যাটার্ন চেঞ্জ। এত বেশি পরিমাণে তার মনের মধ্যে এফেক্ট আসলো, ঘুম খাওয়া দাওয়া কিছুই নাই, রাত দিন কাঁদতেছে, আফসোস করতেছে, হাই হুতাশ করছে, কোন কোন দীর্ঘশ্বাস ফেলতেছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, নির্জন নিরালায় থাকতেছে, কারোর সাথে কথাবার্তা বলতেছে না, কন্টিনিউয়াসলি এই অবস্থার মধ্যে আছে। দেন এখানটায় আমাদের দুটো মেডিসিন চলে আসে, 1 নম্বর হচ্ছে ইগনেশিয়া, 2 নম্বর হচ্ছে ন্যাটামিউর, রাইট? এখন আর ক্যালকেরিয়ার যে সমস্ত সিমটমস এগুলো আপনি অতটা দেখতে পাবেন না, এখন মেন্টালি যে তুফান উঠেছে সেই তুফানের সিমটমস গুলো এখন দেখতে পাবেন। এখন কি ক্যালকেরিয়া কাপ চালিয়ে কোনো লাভ আছে? বলে না স্যার, কোনো লাভ নেই। তো এখন আমাকে এখানে রিল্যাপস হয়েছে, ক্যালকেরিয়া কার্ভ রিল্যাপস হয়ে গেছে এবং চিত্র চেঞ্জ হয়ে গেছে, চিত্র চেঞ্জ হয়ে ইগনেশিয়াতে চলে এসছে, রাইট? ইগনেশিয়া ততক্ষণ পর্যন্ত দেওয়া লাগবে যতক্ষণ না পর্যন্ত ফের ক্যালকেরিয়া কার্ভের সিমটম চলে আসে বা অন্য কোনো মেডিসিনের সিমটম চলে আসে, ততক্ষণ পর্যন্ত ইগনেশিয়ায় চলবে, রাইট? এটা এক ধরনের রিল্যাপস যেখানটায় উইক ডিফেন্স মেকানিজম। উইক ডিফেন্স মেকানিজম কেন? একটা ঘটনা ঘটলেই সে চেঞ্জ হয়ে যায়, তার মেডিসিনের সিমটমস এর প্যাটার্ন অফ সিমটমস চেঞ্জ হয়ে যায় এবং নিজের সিমটমস গুলোও চেঞ্জ হয়ে যায়, এতটা উইক। ওই যে একটা থাপ্পড় মারলে শুয়ে পড়ে, এরকম টাইপ। দ্বিতীয় একটা শক্তিশালী যেখানে স্ট্রং ডিফেন্স মেকানিজম আছে, সেখানে কি ধরনের পরিবর্তন করবে? দেখা যাচ্ছে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, বাবা মা মারা গেল, গ্রিফ ফ্যাক্টর কাজ করতেছে অ্যান্টিডোট হিসেবে, স্ট্রেস কাজ করছে, দেন কিন্তু ক্যালকেরিয়া কার্ভের সিমটমস চেঞ্জ করবে না, এক ধরনের হেডেক প্রডিউস করতেছে এবং সেই হেডেকের সিমটোলজিও কিন্তু ক্যালকেরিয়া কার্ভের সাথে ম্যাচ করতেছে। তাহলে ডিফেন্স মেকানিজম এখানটা খুবই শক্তিশালী। তাহলে কি হলো? ক্যালকেরিয়া কার্ভের কিছু সিমটমস ছিল আর তার সাথে ক্যালকেরিয়া কার্ভের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হেডেক ক্রিয়েট করলো, মেডিসিনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হলো, দীর্ঘশ্বাস হেন তেন এই সমস্ত কিছুই নাই, বা নির্জন নিরালা এই সমস্ত কিছুই নাই, বরঞ্চ দেখা যাচ্ছে মা মারা যাওয়ার পরে শুধু মাথার যন্ত্রণা হচ্ছে, আর আপনি হিসাব করে দেখবেন যে ক্যালকেরিয়া কার্ভের মাথার যন্ত্রণায় একটা প্যাটার্ন, ক্যালকেরিয়া কার্ভের আরো কিছু সিমটোলজি যুক্ত হইলো। এটা হচ্ছে স্ট্রং ভাইটালিসেরই বৈশিষ্ট্য।
তাহলে প্রথম আমাদের উচিত যে প্রথমে অ্যান্টিডোট হওয়ার পরে, মেডিসিনের কাজ কমে যাওয়ার পরে ভাইটাল ফোর্সকে টাইম দেওয়া, সে নিজেকে ব্যালেন্স করতে পারে কিনা, হোমিওস্ট্যাসিসকে মেনটেন করতে পারছে কিনা। যদি দেখা যায় না নতুন সিমটোলজির প্যাটার্ন উদ্ভব হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ভাইটাল ফোর্সের বা ডিফেন্স মেকানিজম আরো বেশি উইক। তাহলে যে নতুন সিমটমস এর উপরে আসতেছে তার উপরে ভিত্তি করে একটা মেডিসিন যাবে। আর যদি দেখা যায় যে না সেম টাইপের, কখন একই মেডিসিন রিপিটেশন হবে একই শক্তিতে, অর্থাৎ রেমেডি সেম আর পোটেন্সিও সেম, পোটেন্সি সেম, এর আগের দিনে আলোচনায় করছি, এটাকে আরেকবার বলে দিচ্ছি। একই রেমেডি এবং একই রেমেডি বানানো ইজিলি, একই রেমেডি এবং একই পোটেন্সিতে রিপিটেশন তখন হবে যখন দেখা যাবে ও সেই কিনোটস গুলো ফেরত আসতেছে যেগুলো আগে ছিল। ম্যাক্সিমাম কিনোটস ফেরত আসছে, তখন সেম এনার্জিতে সেম পোটেন্সিতে মেডিসিন রিপিট হবে। আর যদি দেখা যায় যে সিমটমস চেঞ্জ হয়ে নতুন মেডিসিন যেমন ইগনেশিয়া বা মেটামিওরে চলে গেছে, তাহলে সেই অনুযায়ী মেডিসিনটাকে দিতে হবে। ক্লিয়ার? তাহলে একমাত্র একটাই কন্ডিশন যেখানটায় কিনোটস গুলো হুবাহু ফেরত আসছে। এই যেমন ইগনেশিয়া যখন আপনি দিবেন, তো ইগনেশিয়ার কোর্স পূরণ হওয়ার পরে আপনি আবার দেখবেন যে শক্তিশালী ডিফেন্স মেকানিজম হয়, তখন আবার দেখবেন ক্যালকেরিয়া সিমটমস গুলো আবার রিটার্ন আসছে। যেমন আজকের একটা কেস বললেন, আজকের এই টাটকা যে কেসটা আমি ফলো আপ নিচ্ছিলাম, এই আমার যে বোনের কেস, এটা ক্যালকেরিয়া ফোর্স চেনেম চলতেছিল, মাঝখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর্নিকা চলেছে, তারপরে একটা ফিভার লাইক স্টেজ কন্টিনিউয়াসলি 2 মাস ধরে চলতেছে, ম্যালেরিয়া লাইক, সেখানটা অ্যারানিয়া ডায়োডিমা প্রেসক্রিপশন হয়েছে। এখন আজকের এসে আমাকে ফলো আপ দেওয়ার সময় বললো যে আগের সিমটমস গুলো ফের রিটার্ন আসতেছে, ফের সেই কোমরের যন্ত্রণা, ফের দুর্বলতা, মনের মধ্যে ছটপটানি, ঘরে শান্তি নেই বাইরে শান্তি নাই, এই সমস্ত প্যাটার্ন গুলো ফের আসতেছে। অর্থাৎ অ্যারানিয়া ডি মাঝখানে কোনো কারণবশত ঠান্ডা লাগে কারণে বা কোনো ইনফেকশনের কারণে হয়েছিল, ম্যালেরিয়াটাকে রিসলভ করার পরে ফের আবার ক্যালকেরিয়া ফোর্স আসতেছে। আমি বললাম যে আরো 10 দিন অপেক্ষা করো, ভালো করে বুঝো কি কি কষ্ট হচ্ছে, যদি হয় তাহলে ক্যালকেরিয়া ফোর্স টেনে ফের রিপিটেশন। ক্লিয়ার? জি স্যার। এইবারে তাহলে আমরা বুঝলাম যে আমাদের একটাই কথা ডক্টর হ্যানিম্যানের, যে মেডিসিন কি যাবে সেটা নির্ধারিত করবে টোটালিটি অফ সিমটমস বা ডিফেন্স মেকানিজম বা ভাইটাল ফোর্স। ডক্টর বিতুল কাসু ভাই কি কথা বলবো, যে হুদাই কোনো মেডিসিন রিপিট হবে না আর অকারণে কোনো ওষুধ যাবে না, টোটালিটি অফ সিমটমস নির্ধারণ করবে কখন কোন ওষুধটা লাগবে। তবুও কিছু কিছু লোক বলে আবার নাকি ডক্টর বিতুল কাসু নতুন কিছু নিয়ে আসছে। ভাই অর্গাননের কথা এগুলা, কোনো একটা আউট কথা নয়, সুবাহু অর্গাননের কথাই তিনি বলতেছেন আধুনিক ভাবে নিজস্ব স্টাইলে, যেমন আমি আপনাদেরকে বুঝাইতেছি নিজস্ব স্টাইলে। তাহলে দ্বিতীয় ব্যাপার হইলো, যদি অ্যান্টিডোট হয় তখন আমাদের করণীয় কি, কখন আমরা সেম মেডিসিনটা রিপিটেশন করব, এটা পরিষ্কার বুঝলাম। কখন নতুন মেডিসিন প্রয়োগ করতে হবে, নিউ মেডিসিনের ইন্ডিকেশন থাকলে নিউ মেডিসিন তো সোজা কথা, আর অরিজিনাল কিনোটস গুলো ব্যাকআপ করবে, তখন সেম মেডিসিন সেম পোটেন্সিতে রিপিটেশন। নিউ রেমেডি যখন নিউ প্যাটার্ন অফ সিমটমস থাকবে, নতুন মেডিসিনের ইন্ডিকেশন সুস্পষ্ট থাকবে, তখন নতুন মেডিসিন দিব। আলাদা কোথায়? আর আমরা অবশ্যই তাড়াহুড়া করব না, আমরা আগে অবজার্ভ করব যে রিল্যাপস হওয়ার পরেই ঠিক সেই ব্যাপারটা আসছে কিনা। খাদ্য খাবারের ব্যাপারে ধরেন কফি টফি অ্যালকোহলের কারণে যদি দেখেন যে সিমটমস আপনার মেডিসিন রিল্যাপস করছে, কেস রিল্যাপস করছে,
দেন তখন সেটা অবশ্যই তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া। মেনটেনিং কজকে কখনো চলতে দেওয়া যাবে না। কারণ কফি খায়, তো আপনি সঙ্গে সঙ্গে মানা করে দেবেন যে আর 1 কাপ কফি যেন না খায়, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। যে এত সুন্দর একটা রিয়াকশন কেন নষ্ট হলো, তাহলে ব্যাকগ্রাউন্ড ওটাই দায়ী, সেটাকে হটিয়ে দাও। তাহলে এই গেল অ্যান্টিডোট ফ্যাক্টর। বাকি যে 2 টাইপের পারা আছে, আপনি দেখছেন যে একটা মেডিসিন খুব সুন্দর রান করতেছে রোগীর শরীরে, খুবই ভালো ভালো ব্যাপার স্যাপার আসতেছে, খুবই সুন্দর। 15 দিন পর থেকে মেডিসিন আর কাজ করছে না, 15 দিন পর থেকে রোগীর অবস্থা আর ভালো না, সে আগের মতো অবস্থা। তো শুধুমাত্র কি অ্যান্টিডোট দায়ী না, আরো 2টা কারণ থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে আপনার পোটেন্সিটা বড্ড স্বল্প হয়ে গেছে, পোটেন্সি খুবই কম পোটেন্সিতে আপনি প্রেসক্রিপশন করেছেন। ধরেন একটা রোগীর 50 ml লাগবে, আপনি সেখানে দিচ্ছেন 200 সি, তাহলে পোটেন্সি ডিফারেন্স এখানে খুব বেশি পরিমাণে হচ্ছে। তো অর্গানিজম বা আমাদের বডি যে পরিমাণে এনার্জি মেডিসিন থেকে পাইতেছে, ভাইটাল ফোর্স, সেই পরিমাণে এনার্জি করতে অনেক বেশি এনার্জি তার লাগবে, তার ডিমান্ড অনেক বেশি ভাইটাল ফোর্স, আপনি তাকে দিচ্ছেন মাত্র 200 সি, সেখানে সে বিলং করে 50। তাহলে এক্ষেত্রে আপনি দেখবেন যে সামান্য কারণে অ্যান্টিডোট হয়ে যাচ্ছে ওষুধ। এই জন্য কিছু কিছু পেশেন্ট, বিশেষ করে যারা খুবই কর্মঠ হয়, বেশিরভাগ বাতের পেশেন্ট বা জয়েন্টের পেশেন্ট আমার কাছে আসে, তো বলছে ডাক্তার আমার তো মাঠে কাজ করা লাগবে, আমি চাষিবাসী মানুষ, গরিব মানুষ, তাহলে আমাকে এবার আমি দেখছি, আমি সেখানটায় ধরেন ক্যালকেরিয়া কার্বামিড 1 ml প্রেসক্রিপশন করছিলাম। যখনই কাজের মরশুম আসে, 1 ml ভালো মতো কাজ করেছে, কাজের মরশুম আসে, তখন কিন্তু এটা আমার নিজস্ব খেলি, আমি তখন 1 ml আর থাকি না, যেহেতু আমি কাজ করছি আমি পরিষ্কার বুঝতে পারছি, এবং সামনে একটা অ্যান্টিডোট ফ্যাক্টর আছে যে ক্যালকেরিয়া কার্ব কোল্ড ওয়েদারে অ্যাগ্রাভেশন হয়, ভিজে মাটিতে দাঁড়িয়ে কাজ করবে, এবং টায়ার্ড যে ফিজিক্যাল এক্সজর্শন অ্যাগ্রাভেশন, যেখানটায় ফ্যাক্টর হচ্ছে ক্যালকেরিয়া কার্বে, যে ফিজিক্যাল এক্সজর্শন অ্যাগ্রাভেশন করে ক্যালকেরিয়া কার্বে অ্যাগ্রাভেশন হয়, সেরকম ধরনের একটা এফোর্ট সে দেবে। এতগুলো অ্যান্টিডোট ফ্যাক্টর, ক্যালকেরিয়া কার্ব 1 ml আগে তো আর কাজ করতে পারছে না। টাকা দিই জার্মানিটা না, না ওখানে যে কিনা করে, আর এটা তো 100 ml, ওইটা ওই পরিমাণ করে না, মানে 480 টাকা, এখানে দেখা যায় 600 টাকা হইলো, দাম বেশি না। এখানে মার্কেটে আপনি খোঁজ নিলে ওইটা নট সিন্দির হিসাব হয় না, মিলাই নিতে হইব না। মাহবুব সাহেব আপনার ভাইয়ারা বন্ধ করে কে শুনে কার কথা? মাহবুব ভাই আপনার ভিডিও বন্ধ করেন প্লিজ। তো এখান থেকে ক্যালকেরিয়া কার্ব 1 ml যে পোটেন্সিতে কাজ করছিল, রুগী এসে যখন থেকে মাঠে নামছে, এসে আমাকে বলছে ডাক্তার কি ওষুধ দিলেন, কয়দিন তো খুবই ভালো ছিলাম, তো আমি বুঝি যে এখানটায় কোনো একটা ব্যাপার আছে, চাষবাস তো মাথায় রাখতে হয়, হোমিওপ্যাথি ডাক্তারকে কি কি দিয়ে মাথায় রাখতে হয় আল্লাহ ভালো জানে। তো তো আমি পরে আবার কেন অ্যাগ্রাভেশন হলো পেশেন্ট, এটাই ফ্যাক্টর যে তাকে মাঠে কাজ করতে হবে, দেন তখন পোটেন্সি এন্ড রিপিটেশন দুটোই বাড়ানো হয়। তখন আমি ক্যালকেরিয়া কার্ব 10 ml দিব হয়তো, এবং এটা একটু ফ্রিকোয়েন্ট দিব, যে সপ্তাহে ধরেন একটা মর্নিং যেত, সেটা দেখা যাবে একটু বেশি ফ্রিকোয়েন্ট ভাবে 2টা দিলাম, তারপরে বললাম যে এসে জানাবেন, দিলাম যে 2 দিন খান আর এসে আমাকে জানাবেন কেমন আছে। বেশিরভাগ সময় দেখি না মেথড কাজ চলছে। তো অ্যাকচুয়ালি এতগুলো অ্যান্টিডোট ফ্যাক্টর ছিল। তাহলে ঠিক এরকম টাইপের অনেক জায়গায় আমি দেখছি। তাহলে এখানটায় পোটেন্সিটা অনেক সময় দায়ী থাকে, অতিরিক্ত নিম্ন পোটেন্সি হয়েছে, সামান্য সামান্য কারণে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলবে হোমিওস্ট্যাসিস। কারণ 200 সি
তাকে যতটা সাপোর্ট দিয়েছে, অল্প একটু আঘাত লাগলে সেই সাপোর্টটা নষ্ট হয়ে যাচ্ছে। হতে পারে আপনার পোটেন্সিটা কম। যদি দেখেন না পোটেন্সিও সাফিসিয়েন্ট আছে, তখন আপনার দায়ী হচ্ছে ওষুধ কোম্পানি, যে সে পোটেন্সিটাকে ঠিকঠাক যেরকম ভাবে ডক্টর হ্যানিম্যান বানাইতে বলেছেন সেইভাবে পোটেন্সিটা বানানো হয় নাই, সেইভাবে ওষুধটাকে তৈরি করা হয় নাই। পোটেন্সির মধ্যে ডাউট আছে, অরিজিনাল এটা 1 নাকি না 200। তো আপনি দেখছেন যে একটা সুন্দর রেজাল্ট, আপনার সুন্দর রেজাল্ট, সেটা এত তাড়াতাড়ি রিল্যাক্স করছে। তাহলে এক কাজ করেন, এখানটা আপনি ওষুধ কোম্পানিটাকে চেঞ্জ করে নেন। তাহলে কোম্পানি চেঞ্জ, যদি আপনার মনে হয় যে পোটেন্সি ঠিক আছে, এই রোগীর জন্য পোটেন্সি যথেষ্ট, তাহলে আপনি কোম্পানি চেঞ্জ করে মেডিসিনটাকে ফের পুনরায় দেন, একটা ডোজ দেন, দিয়ে দেখেন যে আশানুরূপ ফল হইতেছে। তাহলে এখানটায় কোম্পানি চেঞ্জ ম্যাটার, এখানে পোটেন্সিটা ডিফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। ঠিক মতো সাক্কাসন, ঠিক মতো পরিমাপ এখানে কন্ট্রোল করা হয় না, রাইট? তাহলে পোটেন্সি ঠিকঠাক মতো হয় নাই, যেহেতু আমরা কাজ করছি এখানটায় উচ্চ ভাইটালিটি নিয়ে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ যার ডিফেন্স মেকানিজম যথেষ্ট স্ট্রং, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তো একটু হায়ার পোটেন্সি লাগবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমরা 5টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। যে 1 নম্বর হচ্ছে রিল্যাপস কাকে বলে, অ্যান্টিডোট কি, অ্যান্টিডোট ফ্যাক্টর কি কি আছে, রিল্যাপস কেমন হয়, পোটেন্টাইজ ওষুধ প্রবলেম করে কিনা, এবং রিল্যাপসের কি কি ফ্যাক্টর আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা সুস্পষ্ট ভাবে বুঝছিলাম, তাই না? তো আজকেকার একটা খুব ছোট অবজারভেশন, শুধু রিল্যাপসের উপরে আর অ্যান্টিডোটস এর উপরে। তাহলে ক্লাস আজকের এই পর্যন্তই সমাপ্ত। এইবারে 5 মিনিট আপনাদের কথা শুনবো, আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো অভিজ্ঞতা, সেগুলো বলেন প্লিজ। ক্লাস আপনাদের কেমন লেগেছে সে সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইজান? জি স্যার, অসাধারণ ক্লাস হচ্ছে, আমার কাছে চমৎকার লাগছে এবং অনেক উপকারী ক্লাস হয়েছে আমি মনে করি। স্যারের কাছে একটু জানতে চাই, স্যারের যে অভিজ্ঞতাটা একটু শেয়ার করছেন, যে রোগী যখন অ্যান্টিডোট হয়ে যাওয়ার সম্ভাবনা, যে ক্ষেত্রে আপনি উদাহরণ দিচ্ছেন যে রোগী মাঠে কাজ করবে, তো যার কারণে তার মেডিসিনের ক্রিয়া হয়তো ব্যাঘাত হইতে পারে, যেটার প্রেক্ষিতে পোটেন্সি এবং রিপিটেশন দুটি বাড়াই দিছেন। এই ধরনের একটা অভিজ্ঞতা লব্ধ বিষয় যদি আমাদেরকে এভাবে বলে দেন যে কি ধরনের মেডিসিনে বা কি ধরনের রোগে এই ধরনের মেডিসিনকে রিপিটেশনটা বাড়াই দেওয়া যায়, এভাবে কিছু বলা যায় কিনা? প্রশ্নটা খুবই সুন্দর। 1 নম্বর হচ্ছে আপনি অ্যাডভান্স আগে ভাগে এই চেষ্টাটা করবেন। ধরেন আপনার একটা মাঠে কাজ করা রোগী আছে, আপনি তাকে যে কোনো একটা মেডিসিন দিয়েছেন জয়েন্টের জন্য, ধরেন রুটা দিচ্ছেন বা রডোডেন্ড্রন দিচ্ছেন, বা হচ্ছে কি আপনি পস্টিকাম দিয়েছেন, ক্যালকেরিয়া কাপ বা ক্যালকেরিয়া ফস, যাই হোক একটা কিছু দিয়েছেন। পেশেন্ট খুবই ভালো ছিল, পেশেন্ট মঙ্গল গ্রহ হয়েছিল, মানে আনন্দে মজাই ছিল আর কি। এবারে আপনার কাছে আপনি ওষুধটা এর আগেও চালিয়েছেন, ঠিক আছে, পেশেন্ট অনেক ভালো ছিল, 3 মাস 4 মাস বাদে ফলো আপ হইতেছিল, মানে মেডিসিন যাচ্ছিল, রিপিটেশন হইতেছিল। এখন হঠাৎ করে আপনি দেখছেন যে সুস্থতার পরিমাণটা কমে গেছে, অর্থাৎ আপনি আগে যখন ক্যালকেরিয়া কাপ ওয়ার্নিং দিয়েছেন তখন পেশেন্ট 2 মাস 2.5 মাস বাদে এসছে, আপনি সিমটমস গুলো রিল্যাপস দেখছেন বা একটু চেঞ্জ দেখছেন। এখন আপনি ভালোই ছিল পেশেন্ট, হঠাৎ করে আপনি দেখছেন যে সমস্ত সিমটোলজি অনেক বেড়ে গেছে, দেন তখন আপনি তাকে চেপে ধরবেন, যে টেকনিকটা বললাম। আপনি তো শিওর, তাই না? আপনি কনফিডেন্ট
যে আমার মেডিসিন কাজ করছিল। আজকের তো মূল থিমটা তো এটাই ছিল না যে আপনার মেডিসিন কাজ করেছে, সিমিলিমাম প্রয়োগ করেছে, কিন্তু আচানক আপনি দেখছেন যে সিমটমস তরতর করে রিল্যাক্স হয়েছে, পেশেন্টের কষ্ট অনেক বেড়ে গেছে, তখন তো আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন না যে আপনার হঠাৎ করে কষ্ট কেন বাড়লো। তো পেশেন্ট তো এতে গায়ে গুঁয়ে লাস্ট পর্যন্ত আপনি তাকে পয়েন্টে নিয়ে আসবেন যে আপনি এই কয়েকদিনের মধ্যে কি করছেন এমন। তখন তো অবশ্যই বলবে পেশেন্ট যে আমি মাঠে কাজ করছি বা ভিজে মাটিতে কাজ করছি, ঠান্ডায় কাজ করছি। তখন আপনি পোটেন্সিটা একটু বাড়ায় দেন বা রিপিটেশনটা একটু বাড়ায় দেন, দিয়া ফলাফলটা দেখেন। আচ্ছা ঠিক আছে, এই ওষুধটা আমি দিচ্ছি, ক্যালকুলিয়া কাপ 10 দিলেন, 2টা পুড়িয়ে দিন, বললেন 15 দিন বাদে আসেন এসে আমার জানায় দেন কেমন আছে। এবার এসে দেখবেন পেশেন্ট বলবে যে কই ভালো আছে, এটা হচ্ছে না। তার মানে এখানটায় অ্যাকচুয়ালি ভিতরের ঘটনাটা কি ঘটছে, তার যে মেডিসিনের পাওয়ারটা পেয়েছিল সেই পাওয়ারটা খুব দ্রুত এক্সস্ট হয়ে গেছে। কি কারণে এক্সস্ট হচ্ছে? বিকজ ওভার এক্সজশন, কোল্ড, ওয়েট ওয়েদার বা ওয়েট ভিজা, মাটি পায়ের তলা ভিজা থাকা, এই সমস্ত কারণে তার এনার্জি অনেকটা ওয়েস্ট হয়েছে। এই অর্থাৎ তার হোমিওস্ট্যাসিসটা মেনটেন্সে থাকতে পারছে না। একদিকে এনভায়রনমেন্টের ফ্যাক্টরের জন্য তার হোমিওস্ট্যাসিসটা কন্ট্রোলে থাকতে পারছে না। তার মানে এখানটায় আরেকটু বেশি এনার্জি, আরেকটু খেলা দিলে গাড়িটা ঠিক মতো চলবে। ঠিক উপযুক্ত সময় আপনি, আপনার রিপিটেশন করা দোষ না, কিন্তু উপযুক্ত সময় রিপিটেশন করতে হবে। এটাই ডক্টর ভিতুল কাছে বলেন, এটাই ডক্টর হ্যানিম্যান বলেন যে একটা ডোজও যেন অকারণে না যায়। ঠিক আছে, এবার ব্যাপারটা বুঝছেন, তখনই আপনি এটা করবেন। দিয়ে দেখবেন যে 10 নম্বর অবজারভেশনটা কতটা সত্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। হোমিওপ্যাথিক মেডিসিন একটা এনার্জি মেডিসিন, অর্থাৎ এখানটায় পোটেন্সি ব্যাপার, ভাইটাল ফোর্সের কতটা ডিমান্ড, এবার ভাইটাল ফোর্সের যে পরিমাণে ডিমান্ড আপনি সেই পরিমাণে মার্কেটে সাপ্লাই দিবেন এনার্জি। এবার যখনই সে এক্সস্ট হয়ে যাবে তখনই আপনাকে দেখাবে সে যে আই এম উইক, আমি ফের ব্যাটারি চার্জ হয়ে গেছে, আমি ফের আমাদের রিচার্জ করো। ব্যাপারটা বুঝছেন না? এবার আপনি বেশ মজবুত ধরনের একটা চার্জার যুক্ত করবে যে আচ্ছা এবারে তোর 65 ওয়াটের চার্জার দিব। এটা বুঝছেন না যে তুই খুব তাড়াতাড়ি ইউটিউব দেখা তাড়াতাড়ি পাওয়ার এক্সস্ট করে ফেলতেছিস, আমি তোর 65 ওয়াটের চার্জার লাগিয়ে দেবো, তুই কেমনে নষ্ট করিস দেখি। খুবই সুন্দর প্রশ্ন ছিল। হ্যাঁ, ব্যাপারগুলো বুঝে নেওয়া দরকার, কারণ এগুলো আমাদের বিশেষ করে যে আমাদের ক্লাসগুলো হয় এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের উপরে, ডে টু ডে প্র্যাকটিসের জন্য। আমি কোনো থিওরিটিক্যাল ক্লাস করি না, যাটুকু করি আমি জানি এখানটায় অনেক ডাক্তার আছেন যারা প্র্যাকটিস করেন এবং অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। এই প্র্যাকটিশনার ডাক্তারদের গাইডিং হিসেবে এই ক্লাসগুলোকে রাখা হয়েছে যেন এগুলা পার ডে ক্লিনিকে ইউজ করা যায় এই টেকনিক। এবং আমিও চেষ্টা করি যেগুলো আমি ক্লিনিক্যাল রিলেটেড পাইছি যেমন ভাবে আমি করি, কোনো রকম লুকাছুপি না করে সেটুকুই আপনাকে প্রোভাইড করি আপনাদের জন্য, যাতে করে আপনাদের মাধ্যমে আমরা যেন পার্সোনালি সুস্থ করে। আপনাদের কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে আপনারা শিখবেন, এটাই হচ্ছে একটা সত্যিকারের হোমিও সোসাইটি। কোন রকমের আমি যে সব জানি ভাই আমি তা জানি না, তো আমি যে কিছুই জানি না বলবো সেটা না, আমি কিছু জানি আপনিও কিছু জানেন, আপনার কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে আপনারা শিখবেন, এটাই তো টেকনিক। আচ্ছা, আর কারো কোনো মতামত বা কোনো প্রশ্ন? স্যারের অবস্থান কোথায় একটু কি জানতে পারি? আমার অবস্থান অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা।
জি ঠিক আছে স্যার, আমি গত সপ্তাহে আসলে আপনার ক্লাসটা প্রথম শুনছি, গত বুধবারে। তো তখন থেকে টার্গেট করে রেখে কি এ সপ্তাহে ইনশাআল্লাহ ক্লাসটা শুনবো, অপেক্ষায় ছিলাম আর কি। তো আজকে ঢুকলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এবং আপনাকে ওয়েলকাম, স্বাগত। সবসময় প্রতি বুধবারে আমাদের এই একটা করে ফ্রি ক্লাস হয় এবং বেশিরভাগ অজ্ঞান অফ হেলথ বা কোনো ল প্রিন্সিপাল, যেগুলো হোমিওপ্যাথিক মেন ফান্ডা, সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা হয় এবং ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। স্যার দক্ষিণ 24 পরগনার কোন জায়গায় জানতে পারি স্যার? বার্ষি দেখছি দক্ষিণ 24 পরগনা মথুরাপুর সেকেন্ড ব্লকে। মথুরাপুর? হ্যাঁ, মথুরা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মণ কামার ভাই। হ্যাঁ, ডায়মন্ড হারবার। আমি থাকি বেহালায়। আমি বেহালা থাকি, ডায়মন্ড হারবার আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডায়মন্ড হারবার হাই স্কুলে তো আমি পড়ছি, ওই যে বয়েসটা। আমার বাড়ি স্যার দস্তিপুর। আমার বাড়ি দস্তিপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দস্তিপুর পলতা রোড যে আছে, পলতা রোড। দস্তিপুর। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ দস্তিপুর, দস্তিপুর জানি জানি। ওখানে আমার বাড়ি। আমি তো থাকতাম ওখানটায়, বাসুলডাঙ্গা। আমি যখন হোস্টেলে থাকতাম ওখানটায় একজনের বাড়িতে পেইং গেস্ট ছিলাম, আজিজ মাস্টারের বাড়িতে পেইং গেস্টে ছিলাম আমি। তো বাসুলডাঙ্গা সাদা গ্রামে। আমার বাড়ি দস্তিপুরে, কিন্তু আমি ওখানে ছোটবেলা থেকে থাকি না, আমি বেহালায় থাকি। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার ক্লিনিক আছে? হ্যাঁ, বেহালায় আসে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ভ্যারি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে আমাদের 5 মিনিট শেষ হয়ে গেছে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। অনেক সুধীবৃন্দ এখানে আছেন যাদের আজিজুল হক ভাই। জি জি জি, আমি তো। আচ্ছা, আজিজুল হক আমাদের হোমিও ডাইজেস্টে একজন আজিজুল হক ছিল। আপনি কি এই আজিজুল হক? না স্যার, আমি এখনো নতুন, মাত্র কয়েক বছর হয়েছে। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ এখানটায় অনেক দেশে এবং বিদেশের অনেক মানুষ আছেন। ঠিক আছে, প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন এই মূল্যবান সময়টুকু আপনাদের দেওয়ার জন্য। আপনারা যে আমাকে প্রোভাইড দিলেন, এই জন্য আমি সত্যিকারে কৃতজ্ঞ বোধ করছি এবং আপনাদের অসংখ্য অভিনন্দন জানাইতেছি এবং আশা করছি ভবিষ্যতে এরকম পাশে থাকবেন। আমরা সবাই মিলে একটা সুন্দর হোমিও সোসাইটি তৈরি করব, যেখানটায় সত্যিকারের প্র্যাকটিস কেমনে করা যায় সেই ব্যাপারে আলোচনা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, গুড নাইট। জি স্যার, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক চমৎকার একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, মূল্যবান সময় ব্যয় করার জন্য আমাদের জন্য। আসসালামু আলাইকুম। এবং সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।